ওয়েলকাম গাইড টু এডুকেশন। মাই নেম ইজ সুমন সামন্ত। প্রত্যেককেই গাইড টু এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আজকের আমার আলোচনার বিষয় বা টুডে ডিসকাশন টপিক ইজ বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যে সিবিএসসি সিস্টেমে অর্থাৎ গ্র্যাজুয়েশনে আর্টসের একটি বিষয় এডুকেশন। এই এডুকেশন সাবজেক্ট যারা গ্র্যাজুয়েশনে থার্ড চয়েস রেখেছিলে জেনারেল স্টুডেন্ট যারা থার্ড চয়েস রেখেছিলে এডুকেশন সাবজেক্ট কলেজে, তোমরা দেখছো যে ফিফথ সেমিস্টারে উঠে তোমাদেরকে একটি জি পেপার পড়তে হচ্ছে জেনেরিক পেপার হিসাবে। সে পেপারটি হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। সামনে একেবারে শেষ মুহূর্তে ফিফথ সেমিস্টারের তো প্রিপারেশন বা পড়াশোনা তোমরা অলরেডি অনেকটা কমপ্লিট করে দিচ্ছ। তো শেষ মুহূর্তে কিছু সম্ভাব্য প্রশ্ন বা সাজেশন হিসাবে আমরা যে বিষয় ধরি, সাজেশন কথাটা আমি ইউজ করব না, সম্ভাব্য প্রশ্ন বলতে পারি, যেগুলো প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকে বা আসতে পারে, এরকম কিছু আমি তোমাদেরকে প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো ইউনিট ওয়াইজ। আবারও বলছি যে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা ফিফথ সেমিস্টার পড়ছো জেনারেল কোর্সে, যাদের থার্ড চয়েস ছিল এডুকেশন, তাদেরকে জি একটি পেপার পড়তে হচ্ছে। সে পেপারটি হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিজ্ঞান। তো এই পেপার থেকে অনেকেই আমাকে কমেন্ট করেছিল বা এখনও কমেন্ট করছে বা একটা সাজেশন দেওয়ার জন্য বলেছে, তাই আমি তোমাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। একবারে শেষ মুহূর্তে আমি ইউনিট অনুযায়ী কোন কোন সম্ভাব্য প্রশ্ন আসতে পারে আমি সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আলোচনা করছি। তো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে নেবে। চ্যানেলটি আমার এডুকেশন সাবজেক্ট ও এডুকেশনাল ইনফরমেশন আমি দিয়ে থাকি। পরবর্তী তোমাদের কোনো সেমিস্টারে যখন সাজেশন দেব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, আমরা এক এক করে আলোচনা করে নেব। প্রথমেই আমি এই বিষয়টি দেখিনি, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ যে জেনেরিক পেপার হিসেবে যে ফিফথ সেমিস্টারে পড়তে হচ্ছে সেটি হচ্ছে মেন্টাল হেলথ এবং হাইজিন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টি ইউনিটের মাধ্যমে আমাদের এই সিলেবাসটি রয়েছে, যেখানে ফার্স্ট ইউনিট আছে মেন্টাল হেলথ এবং হাইজিন নিয়ে আমাদেরকে পড়তে হবে। সেকেন্ড ইউনিটে আছে অ্যাডজাস্টমেন্ট প্রসেস বা অ্যাডজাস্টমেন্ট জায়গাগুলি রয়েছে, অ্যাডজাস্টমেন্টে কী কী পড়তে হবে। এবং থার্ড ইউনিটে আছে আমাদের মাল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অপসঙ্গতি। তো এই 3টি ইউনিট থেকে আমি ইউনিট অনুযায়ী সম্ভাব্য কিছু প্রশ্ন দিয়েছি এবং কী রকমভাবে তোমরা সেটাকে রেডি করবে, কী রকম পদ্ধতিতে পড়বে লিখবে, আমি সব বিষয়গুলি একটু একটু আলোচনা করে দিচ্ছি। তো আমরা এক এক করে ফার্স্ট ইউনিটে একেবারে চলে যাব। আমি শুধু প্রশ্নগুলি নয় এবং রিলেটেড কিছু বিষয় আলোচনা করে দেব আমি তোমাদের সামনে। তো দেখো, আমরা যদি ফার্স্ট ইউনিট অনুযায়ী যে প্রশ্ন আমি রেখেছি 2 মার্কের, তোমরা জানো যে আমাদের যে 75-এর পেপার 60 মার্কের এক্সাম হয় এবং কোশ্চেন প্যাটার্ন তো তোমরা জানো যে 2 মার্কের, 5 মার্কের এবং 10 মার্কের। আমি সেই হিসাবে প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। যেমন ফার্স্ট ইউনিটে আমি 2 মার্কের প্রশ্ন যেগুলি রেখেছি, যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কি, বা বলতে পারে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বলতে কি বোঝো। তো ফার্স্ট প্রশ্নে এটি রেখেছি। তো সেকেন্ড প্রশ্ন হচ্ছে মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি বলো তো। মানসিক স্বাস্থ্য বলতে আমরা এটা বুঝি যে এমন একটি শাস্ত্র, এমন একটি অধ্যয়নকারী বিজ্ঞান যেখানে মানুষের মানসিক দিক বা মানসিক স্বাস্থ্যগত দিক নিয়ে আলোচনা করা হয়। এবং নেক্সট প্রশ্ন রেখেছি মানসিক স্বাস্থ্য বিজ্ঞান। মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বলতে কি বোঝো। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা রাখছি এই দুটি প্রশ্ন, প্রথমের দুটি প্রশ্ন তোমরা একেবারে প্রথম পেজে 2 মার্কের মধ্যেই দেখতে পাবে, আমি আশা রাখছি। সেকেন্ড 3 নম্বর প্রশ্ন আমি রেখেছি মানসিক স্বাস্থ্যের দুটি লক্ষণ। অর্থাৎ আমরা ধরতে পারি, ধরো এই প্রশ্নটা এরকম ভাবে দিতে পারে যে মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির দুটি লক্ষণ। আর এটাও একই রকম, যে একজন ব্যক্তি মানসিকভাবে যে সুস্থ তার কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো, যেটিকে প্রশ্নে বলা হয়েছে যে মানসিক স্বাস্থ্যের দুটি লক্ষণ। যেমন ব্যক্তি অন্যের সঙ্গে ভালোভাবে অভিযোজন করতে পারবে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে সঠিক সময়ে, তার আচরণের মধ্যে নমনীয়তা থাকবে, এগুলো সব মানসিক স্বাস্থ্যের অধিকারের লক্ষণ। আচ্ছা, 4-এর প্রশ্ন হচ্ছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের দুটি লক্ষ্য বা উদ্দেশ্য লক্ষ্য। যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান অর্থাৎ মেন্টাল হাইজিন, তার দুটি এম বা অবজেক্টিভ আলোচনা করো, লেখো। 5-এর প্রশ্ন আমি রেখেছি মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উপাদান, যে কোন কোন উপাদানে, পরিবেশগত উপাদান, মানসিক দৈহিকগত উপাদান, মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের যে উপাদানগুলি আছে উপাদানগুলির নামগুলি উল্লেখ করো। আচ্ছা, 6-এর প্রশ্ন আমি রেখেছি মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বিঘ্নিত হওয়ার দুটি কারণ লেখো। যে মানসিক স্বাস্থ্য মানুষের যে বিঘ্নিত হয়, মানে মানসিক স্বাস্থ্য নষ্ট হয় বা মানসিক স্বাস্থ্য মানে মানসিক স্বাস্থ্য ধরে রাখতে পারে না, আমরা যেটা বলতে পারি মানসিক স্বাস্থ্য আঘাত হওয়ার কারণ। তো এইরকম যে বিষয়টি বলছে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার বা ভেঙে পড়ার দুটি কারণ লেখো।
7 প্রশ্ন রাখা আছে দুর্বল মানসিক স্বাস্থ্যের দুটি লক্ষণ লেখো। দুর্বল মানে যে সমস্ত ব্যক্তি দুর্বল মানসিক স্বাস্থ্যে, যেমন ধরো সে সহজে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, সেই উল্টো দিকগুলো, তার সবসময় নেতিবাচক মনোভাব থাকবে, এই বিষয়গুলো। তো ফার্স্ট ইউনিটে 2 মার্কের প্রশ্ন রাখা হয়েছে 7টি প্রশ্ন। আমরা ফার্স্ট ইউনিটে যে বড় প্রশ্ন রেখেছি আমি 5 বা 10 একই সাথে, কারণ কোনোবারে 5-এর প্রশ্ন 10-এ আসে, 10-এর প্রশ্ন 5-এ আসে, তাই সেই হিসাবে আলাদা কিছু করা হয়নি। তো ফার্স্ট ইউনিটে আমি যে প্রশ্নগুলি রেখেছি, এক হচ্ছে একজন মানসিক স্বাস্থ্যবান ব্যক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। যে একজন বলছে যে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি যে মানসিক স্বাস্থ্যের লক্ষণ, এই বৈশিষ্ট্য বা প্রকৃতিগত দিক, বৈশিষ্ট্য বা প্রকৃতিগত চাইতে পারে। 2-এ বলা হয়েছে মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। মানসিক যে স্বাস্থ্যর বৈশিষ্ট্যগত দিক সেগুলো লেখার কথা বলা হয়েছে। 3-এ প্রশ্ন আমি রেখেছি যে মানসিক স্বাস্থ্যের শিক্ষাগত তাৎপর্য, যে ধরো একজন ব্যক্তি বা একজন মানুষ বা তুমি নিজেকে ভাবো, তুমি যদি মানসিকভাবে সুস্থ, শুধু দৈহিকভাবে স্ট্রং সুস্থ সবল হলেই তো চলবে না, তুমি মানসিকভাবে যদি সুস্থ না থাকো, যে আমি সঠিক চিন্তা করব, কোনো একটা সমস্যা এসছে সঠিকভাবে সিদ্ধান্ত নেব, কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসবো, তো এগুলো নিশ্চয়ই একান্ত দরকার। তো শিক্ষা ক্ষেত্রে অবশ্যই দরকার, কারণ একজন শিক্ষককেও মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে হবে, শিক্ষার্থীকেও, তা না হলে শিক্ষণ বা টিচিং লার্নিং প্রসেসটা ঠিকঠাক হবে না। তো এই প্রশ্ন এখান থেকে আমরা এই বিষয়টি জানতে চেয়েছি যে মানসিক স্বাস্থ্যের শিক্ষাগত তাৎপর্য কতখানি। 4-এর প্রশ্ন যেটি আমি রেখেছি, যেটা মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা, মানে মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যে কোনো ব্যক্তির পরিবার কি ভূমিকা পালন করে, একটা বিদ্যালয় কি ভূমিকা পালন করে, মানে একটা স্কুল এবং একটা ফ্যামিলি কি ভূমিকা পালন করে মানসিক স্বাস্থ্য রক্ষায় বা মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে, সেই বিষয়ে একটি প্রশ্ন রাখা হয়েছে। 5-এর প্রশ্ন হচ্ছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্ভব ও বিকাশ সম্পর্কে। আজকের যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান নতুন একটা আলোচনা, নতুন একটা কনসেপ্ট, নতুন একটা বিষয় রাখা আছে, কিন্তু মানসিক স্বাস্থ্য বিজ্ঞান খুব বেশি দিনের ঘটনা নয়। মানে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কখন সূচনা হয়েছিল এই বিজ্ঞানের, তখন থেকে আজকের অবস্থা, এই যে ছোট্ট একটা সংক্ষিপ্ত ইতিহাস, সেটাকে মানে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের ইতিহাসও বলতে পারি, যেটাকেই বলছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো। আচ্ছা, আমরা একটি ইউনিট, প্রথম ইউনিট আলোচনা করলাম, সেখানে 2 এবং 5 বা 10-এর প্রশ্ন আলোচনা করলাম। আমরা সেকেন্ড ইউনিট দেখে নেব। সেকেন্ড ইউনিটে আমরা কি দেখেছিলাম, যে অ্যাডজাস্টমেন্ট প্রসেস অর্থাৎ সঙ্গতি বিধান রিলেটেড যে প্রশ্নগুলি বা জায়গাটি আমাদেরকে চর্চা করতে হয়েছে। ফার্স্ট ইউনিটে প্রশ্ন, সেকেন্ড ইউনিটে প্রশ্ন আমি 2 মার্কের প্রশ্ন রেখেছি, সঙ্গতি বিধান বলতে কি বোঝায়, অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত অ্যাডজাস্টমেন্ট করছি, এত ঠান্ডাতে অ্যাডজাস্টমেন্ট করছি, মানে এক কথায় মানুষ মানে আমাদেরকে কি করতে হচ্ছে, অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো এই অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সঙ্গতি বিধান বলতে কি বোঝো, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া, খাপ খানিয়েকে অ্যাডজাস্টমেন্ট বলে। তো সঙ্গতি বিধান বলতে কি বোঝো, 2-এর প্রশ্ন রাখা আছে অভিযোজন কি, অভিযোজন, তার সঙ্গে নেক্সট প্রশ্ন রাখা হয়েছে সঙ্গতি বিধান বা অভিযোজনের মধ্যে পার্থক্য। সঙ্গতি বিধান অভিযোজন একই অর্থে ব্যবহার হলেও সঙ্গতি বিধান অভিযোজনের মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, একটা তোমার হচ্ছে অ্যাডপ্টেশন, অভিযোজন। তো সঙ্গতি বিধান মানে একাধিক বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, আর অভিযোজন মানে কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট কোনো পরিবেশ, যেমন ধরো মরুভূমিতে যে ক্যাকটাস জাতীয় গাছ যে জন্মায়, মোমের পলেপ থাকে, মানে সে একটা নির্দিষ্ট পার্টিকুলার পরিবেশে সেটাকে মানিয়ে নেওয়া, সেটা হচ্ছে অভিযোজন। আর সঙ্গতি বিধান হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়া, মানে সঙ্গতি বিধান, একটা পার্থক্য আমি বললাম। নেক্সট হচ্ছে প্রতিরক্ষণ কৌশল। প্রতিরক্ষণ কৌশল বলতে কি বোঝো, প্রতিরক্ষণ কৌশল কি না, ধরো আমরা যখন অ্যাডজাস্টমেন্টে দুটো প্রসেসে হয়, একটা প্রত্যক্ষ পরোক্ষ, এই প্রতিরক্ষণ কৌশল হচ্ছে সঙ্গতি বিধানের পরোক্ষ কৌশল। অর্থাৎ প্রাণী যখন কোনো পরিস্থিতিকে মানে মুহূর্তের জন্য বা ক্ষণস্থায়ী রূপে সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য বা সামাল দিয়ে বেরিয়ে আসতে চাই, তখন তাকে প্রতিরক্ষণ কৌশল বলছি। নেক্সট দেয়া হয়েছে অবদমন, অপব্যাখ্যান কি, অভিক্ষেপণ বা প্রতিস্থাপন কি, এই যে 4টি বিষয়, এটা আমরা যখন প্রতিরক্ষণ কৌশলের বিভিন্ন পদ্ধতি তার মধ্যেই পড়ছে। তো অবদমন কি এই বিষয়ে আমাদেরকে জানতে হবে, 2 মার্কের আলাদা আলাদা প্রশ্ন আসে, যেটা লং প্রশ্নের মধ্যে পড়ছে সেটা কি, প্রতিরক্ষণ কৌশলের বিভিন্ন পদ্ধতি, তার মধ্যেই সবগুলোই আসছে। আচ্ছা, 8-এর প্রশ্ন আমি রেখেছি মানসিক স্বাস্থ্য বা সঙ্গতি বিধানের মধ্যে দুটি সম্পর্ক। দেখো, একজন ব্যক্তি মানসিকভাবে যদি সুস্থ হয়, যেমন ধরো তুমি যদি মানসিকভাবে স্ট্রং হও, না ভেঙে পড়ো, তুমি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারছো, কোনো সমস্যা হলে নিজেই সমাধান করতে পারছো, তার সঙ্গে সঙ্গতি বিধানের সম্পর্ক অবশ্যই থাকবে। কারণ আমরা এটা কি বলবো, যে একজন মানসিক স্বাস্থ্যবান ব্যক্তি অবশ্যই ভালো পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। মানসিক সুস্থ সম্পন্ন ব্যক্তি যে কোনো তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির দ্বারা যে কোনো পরিবেশে মানাতে পারে, তার মানে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। 9-এর প্রশ্ন হচ্ছে একটি নতুন পরিবেশে তুমি কিভাবে সঙ্গতি বিধান করবে। নতুন, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন। একটা নতুন তুমি পরিবেশ পরিস্থিতি দেখা যায়, তুমি সেখানে কিভাবে সঙ্গতি বিধান করবে। 10-এর প্রশ্ন হচ্ছে শিশুর সঙ্গতি বিধানে অভিভাবকের দুটি ভূমিকা লেখো। একজন গার্ডিয়ান হিসাবে তোমার ভূমিকা কি হবে, অভিভাবকের কি ভূমিকা উচিত। 11-এর প্রশ্ন আমি রেখেছি উত্তম সঙ্গতি বিধানের শর্ত, একটি ভালো বা উত্তম সঙ্গতি বিধানের শর্তগুলি লেখো।
তো এই 11টি প্রশ্ন আমি 2 মার্কের প্রশ্ন দিয়েছি সেকেন্ড ইউনিট থেকে। এখান থেকে বড় প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট আমরা স্লাইডে কি দেখতে পাচ্ছি, ইউনিট 2 মার্ক কত 5/10, 10 বা 5-এর প্রশ্ন আমি এখানে 5টি প্রশ্ন দিয়েছি দেখতে পাচ্ছ। ফার্স্ট প্রশ্ন হচ্ছে সঙ্গতি বিধানের কৌশলগুলি সংক্ষেপে লেখো। এই সঙ্গতি বিধানে যদি কৌশল বলে খেয়াল করবে তখন দুটো কৌশল সংক্ষেপে আলোচনা করতে হবে, প্রত্যক্ষ কৌশল, পরোক্ষ কৌশল। প্রত্যক্ষ কৌশলে 4টে ভাগ আছে আর পরোক্ষ কৌশলে অনেকগুলো ভাগ আছে। তো আমাদেরকে এই সঙ্গতি বিধানে কৌশল বললে কি বললাম, আবারও বলছি, সঙ্গতি বিধানে কৌশল বললে দুটো কৌশল আলোচনা করতে হবে, প্রত্যক্ষ পরোক্ষ। প্রত্যক্ষর আন্ডারে 4টে ভাগ আছে, আবার পরোক্ষর আন্ডারে অনেকগুলো ভাগ আছে। নেক্সট হচ্ছে সঙ্গতি বিধানের ক্ষেত্র, অর্থাৎ সঙ্গতি বিধানের পরিধি। ক্ষেত্র মানে কি, সঙ্গতি বিধান কোন কোন এরিয়া জুড়ে রয়েছে, কর্মক্ষেত্রে রয়েছে, পরিবারের সঙ্গে রয়েছে, বিবাহগত ক্ষেত্রে রয়েছে, মানে সঙ্গতি আমাদেরকে কত না কত ক্ষেত্রে, স্কুল জীবনে, বিদ্যালয়ের সঙ্গে সঙ্গতি বিধান, বিদ্যালয়ের পরিবেশে, মানে এইরকম, মানে সঙ্গতি বিধান কোন কোন ক্ষেত্রে বিস্তার করে রয়েছে সেটাকে বলছে ক্ষেত্র বা পরিধি। 3-এর প্রশ্ন হচ্ছে সঙ্গতি বিধানে মনসামাজিক বা মনসমীক্ষণ তত্ত্ব। ফ্রয়েডের যে মনসমীক্ষণ তত্ত্ব আছে, ইগো সুপার ইগো বা চেতন অচেতন প্রাকচেতন যে মনের যে গঠন, সেই সঙ্গতি বিধানের ক্ষেত্রে যে মনসামাজিক ফ্রয়েডের তত্ত্বটি আছে সেটি একটি প্রশ্ন দেওয়া হয়েছে। যদিও এটা সম্ভাব্য রিলেটেড আমি দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ নয়, তবুও দেখে যাবে। গুরুত্বপূর্ণ নয় বলে দিলেই তোমরা ছেড়ে দেবে, এটা একটা বিষয়। তো 4-এর প্রশ্ন কিন্তু অবশ্যই দেখবে, রিলেটেড প্রশ্ন কিছু দেওয়া হয়েছে, সেই হিসাবে বলবো দেখে রাখতে। 4-এর প্রশ্ন হচ্ছে প্রতিরক্ষণ কৌশলের বিভিন্ন পদ্ধতিগুলি। এই জায়গাটা একটু খেয়াল করবে। 1-এর প্রশ্নটা যদি পড়ে নাও তাহলে 4-এর প্রশ্নটা আর পড়তে হবে না। কিরকম ভাবে, সঙ্গতি বিধানের যদি কৌশল পড়ে নাও, দুটো পদ্ধতি, প্রত্যক্ষ পরোক্ষ, তার মানে সেখানেই পরোক্ষ কৌশলটাই প্রতিরক্ষণ কৌশল। সঙ্গতি বিধানের যে পরোক্ষ কৌশল সেটাকেই বলছে প্রতিরক্ষণ কৌশল। সেই প্রতিরক্ষণ কৌশলের পদ্ধতিগুলি পড়তে হবে, যেমন অবদমন, অপব্যাখ্যা, আমি 2-এর প্রশ্ন বলেছিলাম না, সেই বিষয়। 5-এর প্রশ্ন রেখেছি আমি সঙ্গতি বিধানে পরিবার ও বিদ্যালয় ভূমিকা। একটা যদি 5 মার্ক একসাথে 10 মার্কের আসতে পারে, সঙ্গতি বিধানে পরিবার ও বিদ্যালয় ভূমিকা, বা 5-5 করেও আসতে পারে, যে সঙ্গতি বিধানের ক্ষেত্রে পরিবারের ভূমিকা কি, সঙ্গতি বিধানের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা কি। তাহলে আমি সেকেন্ড ইউনিটে এই 5টি প্রশ্ন রেখেছি বড় প্রশ্ন। আমরা নেক্সট থার্ড, আমরা শেষ লাস্ট ইউনিটটা, আমরা যে 2টি ইউনিট আছে সেই 2টি ইউনিট দেখে নেব। 3 নম্বর ইউনিটে কি প্রশ্ন আমি দিয়েছি দেখো, এখানে মাল অ্যাডজাস্টমেন্ট ছিল, অপসঙ্গতি। তো প্রশ্ন রাখা হয়েছে অপসঙ্গতি বলতে কি বোঝো। অপসঙ্গতি মানে কি, সঙ্গতি বিধান করতে না পারা। কোনো ব্যক্তি যখন কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে না, যখন সে সেই পরিস্থিতির জন্য অসামাজিক আচরণ করে, তখন তাকে অপসঙ্গতি বলা হয়। সে অপসঙ্গতি বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে 2টি অপসঙ্গতিমূলক আচরণের নাম লেখো। চুরি করা, স্কুল পালানো, আক্রমণ ধর্মী, আমি বলেই দিলাম, এগুলো হচ্ছে অপসঙ্গতিমূলক আচরণ। 3-এ হচ্ছে আক্রমণাত্মক মনোভাব বলতে কি বোঝো, এগ্রেসিভনেস। মানে ধরো একটা ক্লাসরুমে একটা সহপাঠী তার এক কাছে ক্লাস করছে, বসছে, কিন্তু তুমি সহপাঠীর সঙ্গে এমন কোনো আচরণ করলে না, অথচ তোমার উপরে আক্রমণ করলো, তোমাকে মারতে লাগলো, সেই যে বিষয়টা সেটাকে হচ্ছে আক্রমণাত্মক মনোভাব, এটা একটা অপসঙ্গতিমূলক আচরণ। নেক্সট হচ্ছে স্কুল পালানো। কি, স্কুল পালানো একটা অপসঙ্গতিমূলক আচরণ। এখানে লিখতে হবে অপসঙ্গতি 2টি কারণ। অপসঙ্গতি কি কি কারণে হতে পারে, যদি তার প্রাথমিক বা মৌলিক চাহিদা না পূরণ হয়, যদি বিদ্যালয়ের পরিবেশ ত্রুটিপূর্ণ হয়, অনেক রকম কারণ আছে। তো 2টি কারণ এখানে বলা হয়েছে। বড় প্রশ্ন আমাদেরকে এখানে এই জানতে হবে, সেখানে দেওয়া হয়েছে। 6-এর প্রশ্ন হচ্ছে অপসঙ্গতি দূরীকরণে পরিবারের 2টি ভূমিকা। পরিবারের কি ভূমিকা, সেই 2টি ভূমিকা লিখতে হবে। 7-এর প্রশ্ন কৈশোরে 2টি অপসঙ্গতিমূলক আচরণ, অর্থাৎ বয়স সন্ধিকালে 12 থেকে 18 বছর বয়সী শিশুদের মধ্যে যে অপসঙ্গতিমূলক আচরণ দেখা যায়, 2টি আচরণের নাম চাওয়া হয়েছে। আমরা লাস্টের জায়গায় চলে এসেছি, যে এখানে 3 নম্বর ইউনিট অর্থাৎ থার্ড ইউনিটের যে বড় প্রশ্ন দেওয়া হয়েছে, মার্ক দেখতে পাচ্ছ 5 বা 10-এর আমি প্রশ্ন দিয়েছি। অপসঙ্গতির কারণগুলি, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপসঙ্গতির কারণগুলি সংক্ষেপে লেখো, যে কি মানে কি কারণে একজন শিশু বা একজন ব্যক্তি অপসঙ্গতির শিকার হয়, সেটাকে বলছে অপসঙ্গতির কারণগুলি আলোচনা করো। 2-এর প্রশ্ন রেখেছি অপসঙ্গতিমূলক বিভিন্ন আচরণগুলি, যেমন আমরা বললাম না, স্কুল পালানো, চুরি করা, মিথ্যা কথা বলা, এই বিষয়গুলো কি, এগুলো হচ্ছে অপসঙ্গতিমূলক আচরণ। সে অপসঙ্গতিমূলক বিভিন্ন আচরণ আছে, অনেক, 8-10-15টা আচরণ আছে, সেগুলো না সম্পর্কে সংক্ষেপে লিখতে হবে, সেইটাকেই বলছে যে অপসঙ্গতিমূলক আচরণগুলি সংক্ষেপে লেখো। 3-এর প্রশ্ন আমি রেখেছি অপসঙ্গতি দূরীকরণে পরিবার ও দূরীকরণে বা প্রতিকারে। অপসঙ্গতি দূরীকরণে, অপসঙ্গতি ভালো জিনিস না, অসামাজিক আচরণ, সেটা দূর করতে বা প্রতিকারে বা অপসঙ্গতি থেকে ফিরে আসার জন্য পরিবার কি ভূমিকা রাখে। সে একইভাবে 4-এর প্রশ্ন রাখা হয়েছে অপসঙ্গতি দূরীকরণে বা প্রতিকারে বিদ্যালয়ের কি ভূমিকা। তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ, খুব বেশি আমি প্রশ্ন দেইনি। এখান থেকে তোমরা অবশ্যই আর সাজেশন করতে যেও না। আমি আশা রাখছি তোমরা যদি এই প্রশ্নগুলি কমপ্লিট করে যাও, তোমাদের পরীক্ষা ভালো হবে, এই আশা রাখছি। তোমাদের সাফল্য কামনা করি। প্লিজ যদি ভিডিওটি তোমাদের একটু উপকারে লাগে বা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রিপশন একটা অবশ্যই কমেন্ট করবে তোমাদের ভালো লাগলে।
আর অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে নেক্সট সেমিস্টারে আসার জন্য। আমি তোমাদের আবারও সার্বিক সাফল্য কামনা করি, তোমাদের এক্সাম ভালো হোক। তবে সবগুলো কভার করে যাবে, এখান থেকে আর সাজেশন করবে না। আশা করছি তোমাদের এক্সাম ভালো হবে। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।